চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি গীতিকার ও লেখক শহীদ মাহমুদ জঙ্গির কাছে। আবারও ফিরে এলাম জঙ্গি ভাই আপনার কাছে। শুরুতে যেটা বলছিলাম, গানে গানে অনেকটা সময় কেটে গেছে। খুব সম্প্রতি আপনার একটি আয়োজনে আমাদের অনেকের একসাথে হবার সুযোগ হয়েছিল, আপন আলোয় শহীদ মাহমুদ জঙ্গি গানে গানে ৭০। জন্মদিনটা এখনো বোধহয় একটু না, দেরি একটু আছে। 6 ফেব্রুয়ারি সাধারণ জন্মদিন, কিন্তু সেই সময়টাতে যারা আয়োজন করছিল তারা বললো যে আপনার ৭০ পূর্তি হবে 6 ফেব্রুয়ারি, কিন্তু একটু আমরা আগে করি কারণ ওই সময়টাতে নির্বাচন হওয়ার কথা। তো ওরা একটু আগে করেছে আর কি। এই যে এতগুলো মানুষ আপনাকে ঘিরে একটা সুন্দর সন্ধ্যাকে সাজিয়েছে, আসলে একটা সন্ধ্যা না, কিন্তু এই সন্ধ্যাকে সাজানোর জন্য আরো অনেকগুলো সন্ধ্যার পরিশ্রম আছে, অনেক সত্য, মানুষের আয়োজনের বিষয় আছে। আপনার কাছে ব্যাপারটা কেমন লেগেছে? এটা আনন্দের ছিল এবং সবচেয়ে ছিল যেটা ভালোবাসার, যে 4টা ঘন্টা 6:30টায় শুরু হয়েছে, 10টা 40-এ শেষ হয়েছে এবং এখানে 3 ঘন্টা মতো গানই হয়েছে প্রায়। আমার লেখা গানগুলো ওরা গেয়েছে। তো এটা যেমন একদিকে আমি সম্মানের চেয়ে ভালোবাসার দিকটাই বেশি করে দেখবো আর কি। এরা যদি ভালো না বাসতো এত আন্তরিকভাবে এত একটা চমৎকার অনুষ্ঠান হতো না। আপনি প্রত্যেকটা মানুষই তো আসলে সাধারণভাবে জন্মগ্রহণ করে, সাধারণ জীবন যাপন করতে থাকেন। তারপরে কোনো না কোনো একটা সময় কিছু মানুষের এই সৌভাগ্য হয়, তারা অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে। আপনার কি মনে হয়, আপনি কোন সময়টায় আসলে মানুষের কাছাকাছি যেতে শুরু করেছিলেন? আমি ইনফ্যাক্ট যখন আমি স্কুলে ছিলাম তখনও দেওয়াল পত্রিকায় এগুলাতে লেখালেখি করতাম আর কি। আর আমাদের তখন থেকে আমি আমি সংক্ষেপে আরেকটা বাড়ালাম না লেখালেখির প্রসঙ্গটা। আর বাসায় একটা পরিবেশ ছিল গান বাজনার। আমার বাবা খুব গান ভালোবাসতেন। আমাদের বাসার সামনে একটা ছোট্ট মাঠ ছিল, রাস্তা থেকে কিছুটা ওপরে, মানে বাসাটা আর কি। তো ওই মাঠে উনি বসতেন এবং ওখানে আমাদের আব্বাস ফকির বলে একজন মারফতি গান গাইতেন, উনি আসে গান শোনাতেন। রবীন্দ্র সঙ্গীত শিল্পী চট্টগ্রামের, নজরুলগীতি শিল্পী বা আধুনিক শিল্পীরা আসতেন। তো গানের মধ্যে ছিলাম। তারপর আস্তে আস্তে যখন আমরা চট্টগ্রাম শহরেই আমরা একটা সৈকতচারী বলে একটা প্রতিষ্ঠান করেছিলাম গানের, যেখানে সোর্সের যারা ছিল তারা সবাই ওই সৈকতচারীরই মেম্বার ছিল। এবং এমন হয়েছে সৈকতচারী যে গানগুলো করতো ওই গানগুলো পরে সোলসে গিয়েছে। তো ওই জায়গায় আমরা একবার চিন্তা করলাম যে আমরা নিজেরাই গান লিখব, সুর করব, এই তারপর থেকে গান লেখা শুরু। জঙ্গি ভাই অনেক দিন ধরে গান লিখছেন এবং আপনার যে গানগুলো আছে সে গানগুলো দেশ বরণ অনেক শিল্পী গিয়েছেন, অনেক শিল্পী তার জীবনটা শুরুই করেছেন আপনার গান দিয়ে। আমরা যদি শ্রদ্ধা আয়ুব বাচ্চুর কথা চিন্তা করি, তার প্রথম গানটি আপনার লেখা আমার ছিল। লেখা। এরপরে আরো অনেক প্রিয় শিল্পীর কণ্ঠে আসলে আপনার গান উঠেছে। আমার আমার বেশিরভাগই আমাদের সাথে তো সুরকারের কাজ, যেমন বাচ্চু, পিলু খান, তারপর ওই তপন চৌধুরী তার প্রথম সুর, নাসিম আলী খান, এরা তো সবাই সুর করেছে। এদের বেশিরভাগই আমার লেখা দিয়ে করেছে। এটা হয়ে গেছে আর কি। যেমন বাচ্চুর প্রথম জীবনের প্রথম গান সেই বলেছে, এটা আপনাদের 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 টিভিতেই তো বাংলা ভিশনে অপিকরমের সাথে এক সাক্ষাৎকারে। তখন আমি জেনেছি যে ওটা আমার গানটাই প্রথম ছিল। তার আমি আগে জানা হয়নি। তার আগে আমি তো ভাবছি যে সে আরও কারো না কারো তো করতে পারে। সে তখন খুব ছোট ছিল, ক্লাস 9-10-এ হবে। এসছে, অনেকক্ষণ কথা বলছে, সে বলছিল যে সে ইংরেজি গান করে, আমি তুমি বাংলা গান করো, বাংলা গান করলে তো তাহলে ভালো করতে পারবা। তারপর সে গান চায়, গান দিই, সে গানটা করে। তারপর আমি ভুলেই গেছিলাম। পরে এই বাংলা ভিশনের যখন সাক্ষাৎকারটা দিল তখন জানলাম এই গানটা আমার ছিল। এই যে গান করেছেন, আমরা আয়ুব বাচ্চুর কথাই বলি কিংবা আমরা নকিব খানের নকিব কথাই খানের বলি, জন্য অনেক করেছি, কিংবা নকিব খান আমরা বলে। আরো অনেক আমাদের প্রিয় শিল্পীর কথাও যদি বলি, সেখানটায় আপনার গানগুলো একটা সুন্দর জায়গা পেয়েছে এবং সেই গানগুলো বছরের পর বছর মানুষ চলছে, শুনছে, যুগের পর যুগ সে চলছে, একই গান মানুষ গাইছে, তরুণরাও সেই গানগুলো কাভার করছে, কভার করছে, রাইট। মঞ্চে গাইছে। এই যে গানগুলো টিকে আছে, এখনকার সময়ের গানগুলো কেন টিকে থাকছে না বা এভাবে চর্চিত হচ্ছে না, আপনার কি মনে হয়? আমরা যে গানগুলো আগেও শুনি, ধরেন আমাদের আগেও কিছু গান ছিল না, যে আমরা শ্যামল মিত্রের গান, হেমন্তের গান বা মাহমুদুর নবীদের গান। তো সবাই না এক একটা নতুন কিছু এনেছে। ও নতুনটা এনেছে বলেই গানগুলা চিরস্থায়ী হয়। যেমন শচীন দেব বর্মন প্রথম নজরুল রবীন্দ্রনাথের বাইরে গিয়ে অন্য ধরনের একটা বাংলা গান করলো, ওটা টিকে গেছে। রাহুল দেব বর্মনেরটা টিকে গেছে। আবার আমাদের দেশে ওই দিন রফিক ভাই বলছিল, রফিকুল আলম আমার অনুষ্ঠানেই, যে ওই আবহাওয়াটা যেটা ইন্ডিয়ান বাংলা গানে ছিল
সেটাই আমাদের দেশে অনেক দিন চলেছে, ওটার একটা প্রভাব চলেছে। ওখান থেকে কিছু গীতিকবি বের হয়ে আসতে চেষ্টা করেছে, কিন্তু ওইভাবে পারা যায়নি। উনি আমাকে বললো যে উনি পুরাদমে ওখান থেকে বের হয়ে এসছে। তো বের হওয়া না, আমার মতো আরও অনেকেই বের হয়ে এসছে, যারা যারা গায়কিতে, সুরে বা লেখায় আগের যে ট্রেডিশন ওটা থেকে যদি ভিন্ন কিছু করতে না পারে তাহলে কিন্তু হবে না। তবে আমি একটা কথা বলি, এখনও অনেক ভালো গান হচ্ছে, অনেকেই খুব ভালো গান করে, কিন্তু শোনা যায় না। কেন শোনা যায় না জানেন? এখন আপনি একটা গান করলেন, আমি তো জানি না যে আপনি একটা গান করেছেন, ওটা ইউটিউবে এসছে, আমি তো শুনতে যাচ্ছি না। কেউ না যদি তার নিজে খুবভাবে প্রমোট করে বা ওটা করে, শোনা খুব মুশকিল। তারপর দুই একটা গান আসে, কিন্তু বেশিরভাগ ভালো গানই হারিয়ে যায়। আবার এত গান হচ্ছে যে ওখানে ভালো গান খুঁজে পাওয়াটা একটু মুশকিল হয়। আপনার প্রিয় শিল্পী কারা? আপনার জন্য খুব কঠিন না, প্রশ্ন আমি মনে হয়। এটাতে একটু পিছনে চলে যাই সবসময়। আচ্ছা। ধরেন যে আমার একদম যদি প্রথম দিককার প্রিয় শিল্পী ধরেন, হ্যাঁ, বাংলা গানের জন্য, তাহলে আমি এই ওদিকে হেমন্তকে রাখি। আমরা ছোটবেলায় হেমন্তদের গানই শুনতাম। হেমন্ত, মান্না দে আরও অনেক পরে এসছে। তারপর আমাকে যে শিল্পী অত্যন্ত ব্যাপকভাবে নাড়া দিয়েছে সেটা হচ্ছে শচীন দেববর্মন। এবং আমি যখন ক্লাস 9-10 শচীন দেববর্মন শুনতাম, আমার বন্ধু বান্ধবরা আমাকে নিয়ে হাসতো যে শচীন দেববর্মনের গান কীভাবে আমি শুনি। কারণ তখন সবাই কিশোর কুমার গান শুনছে। কিশোর কুমারের গান আমিও শুনেছি, কিন্তু ভালো লাগার দিকটা যদি বলেন, তবে আমি ভাবতাম যে কিভাবে এটা সম্ভব যে একটা ভাটিয়ালির সাথে আধুনিক গানের সংমিশ্রণ করে সে আমি 1930 সালে করা। একটু ইন্টারাপ্ট করতে চাই। এই যে আপনি যখন শচীন দেব বর্মন শুনতেন, তখন আপনার বন্ধুরা হাসতো বা মতো ও কেন এই গান শুনছে, এরকম একটা হ্যাঁ। একটু একটু আর চোখে তাকানোর ব্যাপার থাকতো। এই সময়ে এসে আমি যদি বলি আমি শহীদ মাহমুদ জঙ্গির গান শুনছি, তখন আমার অনেক বন্ধু এসে বলবে যে হ্যাঁ তুমি কার গান শুনছো, অথচ আপনার গানগুলো কিন্তু অনেক বছর ধরে চর্চিত চলছে। হচ্ছে। শচীন দেব বর্মন তার জায়গাতেই আছেন, আছে। এবং এবং এখনো আছে। শহীদ মাহমুদ জঙ্গি তিনিও তার জায়গায় আছেন। তারা অনবদ্য সৃষ্টির মাধ্যমে ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু তরুণদের মধ্যে বা প্রজন্ম থেকে প্রজন্মে কিছুটা আড়চোখ সবসময় রয়ে যায়। এইসবকে এড়ানোর উপায় কি? এটা না, এটা এড়ানো যাবে না। এটা হয় কি, ধরেন বা তাদের দৃষ্টি নেবার সুযোগ না না, কোনো কোথায়? কোনো শ্রোতা, ধরেন আপনি খুব অ্যাডভান্স একজন শ্রোতা, আপনি যাকে শুনছেন এই সেটা হয়তো আরেকজন নিতেও পারবে না, এমন একটা গান আপনি শুনছেন। ধরেন আপনি এই মেহেদী হাসানকে শুনছেন, কথার কথা বললাম, তো মেহেদী হাসান এখনকার কয়জন ছেলে মেয়ে নিতে পারবে, বা আমাদের সময় কয়জন নিতে পারতো? পারে না। আমাদের সময় যারা নিয়েছে জগজিৎ সিংকে নিয়েছে, হ্যাঁ, কারণ ওটার সাথে ওনার গজলের সাথে একটু আধুনিক মিশ্রণ ছিল। কিন্তু মেহেদী হাসানকে তো ওইভাবে পারে না। কিন্তু আমরা জানি, সবাই জানি মেহেদী হাসান অনেক বড় শিল্পী, কিন্তু আমরা কি শুনি না। অনেকটা সময় পেরিয়ে গেছে, কিন্তু আপনি প্রত্যেকটা সময়কে সময় উপযোগী করে নিজের জন্য আপনার পারিপার্শ্বিকতাকে তৈরি করে নিয়েছেন। এ কারণে আপনার গানের আধুনিকতা সেই শুরু থেকে এখন পর্যন্ত মানে ঠিকঠাকভাবে আপনি ধরে রাখতে খুব একটা পেরেছেন। ভালো কথা বলেছেন, আধুনিকতা। আপনি এই যে ভিউ করা, ভাইরাল করা বা তারপরে এই যে আধুনিকায়ন করা, এই পুরো ব্যাপারটাকে মার্জ করেছেন কিভাবে? তা আমি তো শুনেন, এখানেও আমার একটা জিনিস হচ্ছে, ভিউটা তখনই, এটা ভিউ তো অনেকভাবে হয়। ধরেন আপনি অনেক পয়সা খরচ করলেন, অ্যাড দিলেন, এটা করলেন, ওটা করলেন, ভাইরাল করার জন্য সব কিছু করলেন, ভিউ হলো, কিন্তু মানুষ মনে রাখলো না, লাভ নেই। তার চেয়েতে যদি আপনার 10,000 লোক শুনেছে, 10,000-এর মধ্যে 9,000 মনে রেখেছে গানটা, ওটা কিন্তু আস্তে 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 একসময় যাবে। প্রচুর গান আছে যেটা প্রথমে পপুলার হয়নি, কিন্তু 20-30 বছর পর পপুলার হয়েছে। এরকম অনেক গান আছে, ভালো ভালো গান। আপনার কোনো গান এরকম আছে যে আপনার মনে হয়েছে যে গানটি আমি লিখলাম, এই গানটি একদিন না একদিন বিখ্যাত হবে, কিন্তু সেটা বিখ্যাত তো অনেক সময় লেগেছে, এরকম কোন গানটি আছে? ওরকম নাই। মানে আমি বিখ্যাত হবো এটাই তো চিন্তা করতাম না। ধরেন কিছু কিছু সময় এরকম লিখে, যেমন পার্থর একটা গান, এই দক্ষিণা হাওয়া ওই তোমার চুলে ছুঁয়ে ছুঁয়ে যায়, এলোমেলো করে, কয়েকটি চুলে ঢেকে যায় তোমার একটি চোখ, আমি ভুলে যাই তুমি আমার নও। হ্যাঁ। এত গভীর মানে প্রেমের কথা প্রেমিকার জন্য আপনি কি প্রেমে পড়ে লিখেছিলেন নাকি অন্যের প্রেম না, না, দেখে না, না। লিখেছেন? এই যে বললাম না, আমি তখন চিটং ইউনিভার্সিটিতে পড়ি। তো দোতলায় যে আমাদের ফ্যাকাল্টি ছিল, কমার্স ফ্যাকাল্টি, দোতলায় ওখানে একটা বারান্দার মতো ছিল আর করিডোর ওখানে দাঁড়ালে দেখা যেত যে বাস থেকে নামছে ছেলেমেয়েরা, নেমে একটা ছোট্ট ব্রিজ পার হয়ে সবাই হেঁটে হেঁটে ক্যাম্পাসের দিকে আসে। তো ওখান থেকে দেখা যায়। তো বন্ধু বান্ধবরা মিলে দাঁড়িয়ে আছে, ওদিকে তাকাতাম আমরা, কারা কারা আসছে, কোনো বন্ধু আসছে কি না দেখতাম আর কি। ওই সময় বাতাস বইছে, তো
একটা মেয়ের চুল উঠছে, উঠতে উঠতে একটা চোখ ঢেকে গেছে। ভীষণ সুন্দর ছিল মেয়েটি। অত তো মনে নাই। তখন আমি বন্ধু বান্ধব বলতে, "আরে দেখ 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 কি সুন্দর লাগছে না, একটা চোখ ঢেকে না, গেছে, আমি অন্য আবার কিছু না।" ইন্টারাপ্ট করতে চাই, কোন ডিপার্টমেন্টে ছিল সেই খোঁজটা নিয়েছিলেন? না না নিইনি, আসলেই নিইনি। তো হচ্ছে একটা চুল, তো আমার বন্ধু বলছে, তো চুল ঢেকে গেছে, চোখ ঢেকে গেছে, তো কি হয়েছে? আমাদের দেখ না কি সুন্দর ছবি, একটা ছবি আঁকার মতো ছবি। তো ওখানে শেষ। হ্যাঁ, ওই গানটা পার্থ যখন আমার থেকে গান চাইলো, হঠাৎ ওই দৃশ্যটা আমার মনে পড়েছে। তো এটা 1990 সালের দিকের গান। তো ওটা নিয়ে তো নাটকও হলো, গানটাও হিট গান, আমি ভুলে যাই তুমি আমার নয়, এই শিরোনামে। এই যে বর্ণিল জীবন এবং সেই জীবনের এক বর্ণাঢ্য আয়োজন আপনার কলমে, সেই কলমে এখন পর্যন্ত কোনো আক্ষেপ আছে যে অমুক শিল্পীর কণ্ঠে আমার গানটি গেলে বোধহয় আমার ভালো লাগতো, এরকম কিছু? না, ওরকম কিছু নাই। আসলে আমি একটা আড্ডাময় জীবন যাপন করেছি, হ্যাঁ, গানের সাথে। ওটাই আমার বড় পাওনা। আড্ডা কি শুরু থেকেই ছিল জীবনে? একেবারে একেবারে। এখন তো আপনাকে ঘিরে অনেক তারারা থাকে, কেননা আমি গানে গানে 70-এর যে আয়োজনে গিয়েছিলাম সেখানে দেখেছি আপনি একটা মানুষ, আপনাকে ঘিরে বাংলাদেশের শত শত তারা। না, আমি আড্ডা দিতে ভালোবাসি, আমি ওটা জানি না তারা, এরা এরা সব ভালোবাসার মানুষ। ওরা তো আমার কাছে, আমিও ওদের কাছে তেমন কিছু না, ওরা আমার কাছে বন্ধু বান্ধব। তো ওটাই। অবশ্যই আপনি তাদের কাছে অনেক কিছু, নয়তো এই আয়োজন সম্ভব ছিল না, যেটি সত্যিকার অর্থে আমাদের সবাইকে ভীষণ নাড়া দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা কি বলবো, যারা করেছে, একটা বড় টিম ওরা কাজ করেছে, এবং আমি তাদের কাছে কৃতজ্ঞ, আবার এই সুযোগে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আড্ডা দিতে এত ভালো লাগছে যে আড্ডা শেষ করতে ইচ্ছে করছে না, কিন্তু আড্ডা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে ভবিষ্যৎ পরিকল্পনা কথা জানতে চাইবো না, আমার বিশ্বাস পরিকল্পনা নিয়ে যে জীবন আগানো যায় সেই জীবনে শহীদ মাহমুদ জঙ্গী না, বোধহয় আসলে- হওয়া যায় না। আসলে না। তরুণদের জন্য যদি কিছু বলার থেকে এটা একটু শুনতে চাই, সেই সাথে জানতে চাই যে আপনার নামটা শহীদ মাহমুদ জঙ্গী, এই নামটা কেন কেন? এমন হয়েছিল? আচ্ছা, ওটা আমি বলছি। প্রথমে শহীদ মাহমুদ জঙ্গির নামটা বলি, কারণ এটা নিয়ে সবারই একটাই থাকে। আমাদের সময় হতো কি, বাবা মারা সব ভালো ভালো মানুষের সাথে নামটা যুক্ত করতো, নাম দিত। ধরেন যে এই সালমান নামটা যদি ভালো মনে করে, বা রহমত নামটা যদি ভালো মনে করে, ওটাই দিয়ে দিত। তো আমার নামের পিছনে কিন্তু আরও একটা শব্দ আছে, চৌধুরী। সেটা আমি লিখি না। হ্যাঁ, আমার সার্টিফিকেটে সব জায়গায় আছে ওটা। কর্মক্ষেত্রে ওটা ব্যবহার করতে হয়, কিন্তু গানের ক্ষেত্রে বা কলেজ থেকে এটা আমি লিখতাম না। আচ্ছা, আর জঙ্গি শব্দটা, এটা নিয়েই সবাই বলে যে এটা কোত্থেকে আসলো। জঙ্গি শব্দটা কিন্তু একসময় আমাদের দেশে ব্যবহার হতো জঙ্গি বিমান, তারপর এই জঙ্গি মিছিল, এইসব নিয়ে। তখন এটা কিন্তু টেররিস্ট অর্থে ব্যবহার আমরা হতো না। কিন্তু জঙ্গি মানেই খুব নেতিবাচক কিছু এখন বুঝি। নেতিবাচক হয়ে গেছে। তো কিন্তু ওই যেটা আমাদের আবিধানিক যেটা অর্থ, সেটা হচ্ছে যোদ্ধা। জঙ্গি অর্থ যোদ্ধা, ওই জন্য যোদ্ধা বিমান এইভাবে। কিন্তু আমাকে ওই জন্য ওই নামটা রাখেনি। ওটা রাখা হয়েছে আমাদের বরপীর সাহেব আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু, উনার বাবার নাম ছিল সালে জঙ্গি। আপনারা দেখবেন মছিলা আছে, জঙ্গি পীর মাজার টাজার এইসব, ওই নামটাও খুব সম্ভবত ওই জায়গা থেকে এসছে আর কি। তো ওখান থেকে নিয়ে এই শব্দটা দেওয়া হয়েছে। কিন্তু এখন তো কিছু করার না, আমি বদলাতে পারতাম, আর বদলালাম না আর কি, যাক থাক। আপন আলোয় শহীদ মাহমুদ জঙ্গী, সামনে তরুণদের জন্য আজ কি বলতেন? তরুণদের আমি একটা কথাই বলবো, যখনই আধুনিক গান গাইবে, ওই গানটা যেন আধুনিক হয়। যখনই আধুনিক গান লিখবে, লেখাটা যেন আধুনিক হয়। যখনই আধুনিক গান সুর করবে, সুরটা যেন আধুনিক হয়। তাহলে গান টিকার সম্ভাবনা আছে। আপনি আজকে লেখেন, ওটা যেন 30 বছর পরও মানুষ পড়লে, শুনলে যেন মনে হয় এটা আধুনিক। ওই চেষ্টাটা আমি করছি। একটু আগে আপনাকে পার্থর গানটা শোনালাম না, আপনার কি মনে হয় এটা খুব পুরাতন? না, একদমই না। এই যে কয়েকটি চুলে ঢেকে যায় তোমার একটি চোখ, তো এটার বয়স হতো 90 হলো কত, 10, 35। 35 বছর, আমার বয়সও 35 হয়নি। ভেরি গুড। আমার বিশ্বাস যে আড্ডাটা আমরা দিয়েছি সেটিও আধুনিক হয়েছে। ইনশাল্লাহ। খুব ভালো থাকবেন জঙ্গি ভাই, আবারও কথা হবে, আড্ডা হবে। আপনিও ভালো থাকবেন। আমাদের গানের জগতের নতুন সূচনা হোক আপনার নামের সাথে মিলিয়ে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320304। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন@banglavision.tv। লেখক সমরেশ মজুমদারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন,
পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, ভালোবাসায় থাকুন। আচ্ছা, 8টা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।